প্রিয় নবম শ্রেণীর শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় বিজ্ঞান শ্রেণী নবম এর বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কি কি আছে এই নির্দেশিকাতে? তোমরা ইতিমধ্যে অলরেডি জেনে গেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই বার্ষিক পরীক্ষার সিলেবাসই বা কি এবং সেই বার্ষিক পরীক্ষায় কিভাবে প্রশ্নের মান বন্টন হবে, কিভাবে প্রশ্ন আসবে সে বিষয়ে আজকে এই বার্ষিক মূল্যায়ন নির্দেশিকাটা আমি বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরব। তো চলো শুরু করা যাক। তবে শুরু করার আগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এডুকেশন ইনফোকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে আমি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যেভাবে প্রশ্ন হবে এবং প্রতি অধ্যায় এবং অনুশীলনী পাঠের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং আমার কাছে এই তোমাদের বিজ্ঞান, ম্যাথ বা ডিজিটাল এর যাবতীয় প্রশ্নের কাঠামো কেমন হবে, এমসিকিউ প্রশ্নের মডেল সেট পাবা, শর্ট কোশ্চেন এর মডেল আছে আমার কাছে। সো এগুলো যদি কারোর দরকার হয় আমাকে মেসেজ করতে পারো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে শিক্ষকের জন্য নির্দেশনা, শিক্ষকের জন্য কিছু সাধারণ নির্দেশনা আছে। এখানে দেখো, প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে, অর্থাৎ এখানে যে সিলেবাসটা দেয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী একজন শিক্ষক প্রশ্ন করবেন। তারপর নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে 4টি অভিজ্ঞতা রাখা হয়েছে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠের বিভিন্ন অধ্যায়ে রয়েছে। অর্থাৎ আমরা জানি নবম শ্রেণীর বিজ্ঞানের 2টা পাঠ, একটা আছে অনুশীলনী পাঠ আর একটা অনুসন্ধানী পাঠ। তো অনুশীলনী পাঠের 4টা অভিজ্ঞতা রাখা হয়েছে। অনুশীলনী পাঠের বিষয়গুলোকে আমরা অভিজ্ঞতা বলি এবং অনুসন্ধানী পাঠের বিষয়গুলোকে আমরা অধ্যায় বলে থাকি। সেখানে 4টি অভিজ্ঞতা রয়েছে এবং প্রতিটা অভিজ্ঞতার সাথে সংশ্লিষ্ট অনুসন্ধানী পাঠ বইয়ের কোন কোন অভিজ্ঞতা রয়েছে সেটাও কিন্তু আমরা এই নিচের সিলেবাসে পেয়ে যাব। প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকেই প্রশ্ন করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে। একজন টিচার যখন প্রশ্ন করবেন তাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। প্রশ্ন প্রণয়নের সময় বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সমতা সাধন করতে হবে, অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন শাখা বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি ইত্যাদি অধ্যায়ের সমন্বয়ে কিন্তু আমাদের অভিজ্ঞতার সমন্বয়ে কিন্তু আমাদের এই অনুশীলনী বা অনুসন্ধানী পাঠ বইগুলো সাজানো। সো এদিকে একজন প্রশ্নকর্তার বা যে শিক্ষক প্রশ্ন করবেন সে বিষয়টা এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা শাখার প্রশ্নের মান সেম থাকে, সমভাবে বন্টন হয়। প্রশ্ন প্রণয়নে পরীক্ষার নির্ধারিত সময় বিবেচনায় রাখতে হবে যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর সম্পন্ন করতে পারে। প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনায় নিয়ে যৌক্তিক নম্বর বন্টন করতে হবে এবং রুব্রিক্স তৈরি করে নিতে হবে। এগুলো সাধারণ নির্দেশনা। এখন আমরা দেখব 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস, অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ তোমাদের যে সিলেবাস, যে অভিজ্ঞতা এবং ওই অভিজ্ঞতার আলোকে যে অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো এখানে ইনক্লুডেড আছে। তো প্রথমে যে অনুশীলনী পাঠ বইয়ের পাঠ বইয়ের যে অভিজ্ঞতাটা সেটা হলো খেলার মাঠে বিজ্ঞান, 1 নম্বর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার আলোকে অনুসন্ধানী পাঠ বইয়ে তোমাদের পড়তে হবে অধ্যায় 1 বল, চাপ ও শক্তি। এখানে 1.1 থেকে 1.7 অনুচ্ছেদ বলা হয়েছে, যদিও এখানে সবটুকুই আসলে কভার করে। 1.1 থেকে 1.7 মানে এই অধ্যায়ের সব। এরপরে দ্বিতীয়ত আছে বায়ু দূষণ। বায়ু দূষণের আন্ডারে অনুসন্ধানী পাঠ বইয়ের বেশ কয়েকটা অধ্যায়
অধ্যায় 4 পদার্থের অবস্থা, অধ্যায় 5 পদার্থের একক, পদার্থের গঠন, অধ্যায় 6 পর্যায় সারণী, অধ্যায় 7 রাসায়নিক বন্ধন। অর্থাৎ এখানে 4টা অধ্যায় মিলে একটা অভিজ্ঞতা। সো বেশ বড় একটা অভিজ্ঞতা। এরপরে নেক্সট আছে আমার বংশলতিকা। এখানে এই অভিজ্ঞতার আলোকে অনুসন্ধানী পাঠ বইয়ের যে অধ্যায়টা পড়তে হবে সেটা হলো অধ্যায় 8 জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা 8.1 থেকে 8.4 এবং অধ্যায় 9 জৈব অণু 9.1 থেকে 9.6। এই অভিজ্ঞতার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের 2টা অধ্যায় পড়তে হবে। এরপরে আছে কত রকমের বাড়ি ঘর। এখানেও তোমাদেরকে 2টা অধ্যায় পড়তে হবে, অধ্যায় 14 এবং অধ্যায় 2। অধ্যায় 14 আছে পরিবেশ ও ভূমিরূপ 14.1 থেকে 14.5 এবং অধ্যায় 2 হলো তাপমাত্রা ও তাপ 2.1 থেকে 2.6। সো এখানে আমরা দেখতেছি যে তাপমাত্রা ও তাপ এটা ফিজিক্সের একটা ফিজিক্স বা কেমিস্ট্রি রিলেটেড একটা অধ্যায়। আবার পরিবেশ ও ভূমিরূপ এটা কিন্তু আমাদের ভূগোলের বলা যেতে পারে, ভূগোল বা জিওগ্রাফির একটা পার্ট বলা যেতে পারে। এর ভিতরে পরিবেশের কিছু কন্টেন্ট আছে যেগুলো আবার কেমিস্ট্রির সাথে রিলেটেড। সো এখানে আমরা যে অধ্যায়গুলো দেখছি সবগুলোই কিন্তু তোমার এই যে অধ্যায় 1 বল চাপ ও শক্তি এটা কিন্তু ফিজিক্স রিলেটেড। এরপর অধ্যায় 4 অধ্যায় 5 এই পদার্থের অবস্থা, পদার্থের গঠন, এগুলো ফিজিক্স রিলেটেড। এরপর আছে পর্যায় সারণী, এটা কিন্তু কেমিস্ট্রি, রাসায়নিক বন্ধন এগুলো কেমিস্ট্রি রিলেটেড। এরপরে যে এখানে দেখো অধ্যায় 8 জিনতত্ত্ব বংশগতিবিদ্যা এবং জৈব অণু এই 2টা অধ্যায় তোমার বায়োলজিক্যাল বা জীববিজ্ঞানের বলা যেতে পারে, জীববিজ্ঞানের সম্পৃক্ত অধ্যায়। এরপর পরিবেশ ও ভূমিরূপ এগুলো কিন্তু ভূগোলের সাথে সম্পৃক্ত। সো এখানে আমরা দেখছি 4 ক্যাটাগরির অর্থাৎ 4টা শাখা, বিজ্ঞানের 4টা শাখা, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং ভূগোল বা জিওগ্রাফিক্যাল সায়েন্স। যদিও জিওগ্রাফিক্যাল সায়েন্স এটা আর্টসের একটা বিষয় ধরা হয়, তারপরে এটা কিন্তু উচ্চতর লেভেলের ক্ষেত্রে একটা সায়েন্সের একটা সাবজেক্ট হিসেবে কাউন্ট হয়। এরপরে আমরা দেখি এখানে মূল্যায়ন কাঠামো, গ নম্বরে বলা হয়েছে মূল্যায়ন কাঠামো কিভাবে মূল্যায়ন করা হবে। এখানে বলা হয়েছে ধারাবাহিক মূল্যায়ন আছে 2 ধরনের মূল্যায়ন, আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নের উপরে 30% এবং সামষ্টিক মূল্যায়নের উপরে 70% মার্ক যোগ হবে। সামষ্টিক মূল্যায়ন, ধারাবাহিক মূল্যায়ন, দেখো ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে কি কি কাজ আছে তোমাদের। এখানে আছে শ্রেণীর কাজ অর্থাৎ বা বইয়ের কাজ, অর্থাৎ তোমাদের অনুশীলন পাঠ বইয়ের দেখো 73 থেকে 75-এ উল্লিখিত যে সমস্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলো তোমাদের টিচার তোমাদের থেকে আদায় করে নেবে বা তোমরা জমা দিবা সেই কাজগুলো। সেখানে আছে 10 নম্বর। এরপর আছে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট, অর্থাৎ শিক্ষণকালীন ধারাবাহিক মূল্যায়ন যেটা, সেটা কিন্তু কয়েকটা ভাগে 3টা ভাগে বিভক্ত: শ্রেণীর কাজ, বাড়ির কাজ এবং ব্যবহারিক কাজ। পরীক্ষা সংক্রান্ত অনুশীলন পাঠ বইয়ের 43 থেকে 47-এ উল্লেখিত কাজ, প্রতিটা ক্ষেত্রে তুমি মার্কস পাবা 10 করে, এক্ষেত্রে 30 নম্বর। তাহলে ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষণকালীন মূল্যায়নে মোট মার্কস 30 নম্বর। এখানে শিক্ষকের জন্য নির্দেশনা হলো 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য শিক্ষক নির্দেশিকা এবং মূল্যায়ন নির্দেশিকায় প্রদত্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। এরপর আসা যাক বার্ষিক পরীক্ষায় তোমাদের সামষ্টিক মূল্যায়নের জন্য যে প্রশ্নের ধারা ও মানবন্ধন রয়েছে সেগুলো আমরা একটু ডিটেইলস আলোচনা করব বা দেখব। এখানে দেখো বিভাগ আছে টোটাল 4টা: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ।
এরপর আছে আইটেমের নাম। কি কি আইটেম আছে? ক বিভাগে দুইটা আইটেম আছে, বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। এই যে দেখো, ক বিভাগে এক কথায় উত্তর দুই ধরনের দুইটা আইটেম আছে, বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। এখানে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে 15টা। 15টারই উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1। 15টা অ্যান্সার করলে তুমি 15 মার্ক পাবা। এরপর এক কথায় উত্তর দিতে হবে 10টা। 10টা প্রশ্নই থাকবে, 10টারই উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের মান 1, এভাবে 10। এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, উত্তর দিতে হবে 10টারই। প্রতিটা প্রশ্নের মান থাকবে 2। 10টা প্রশ্নের টোটাল 20 মার্ক। এরপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। দৃশ্যপটবিহীন বলতে আসলে আমরা সৃজনশীল পদ্ধতির যেরকম উপরে উদ্দীপক দেয়া থাকে, এখানে উদ্দীপক দেয়া থাকবে না, জাস্ট ডিরেক্টলি তোমাদেরকে রচনামূলক কিছু প্রশ্ন দেয়া থাকবে। ব্রড কোশ্চেন যেটাকে আমরা বলি, তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে যে সমস্ত ব্রড কোশ্চেন তৈরি করা যায় সেরকম কিছু প্রশ্ন দেয়া থাকবে। টোটাল 5টা প্রশ্নতে দেয়া থাকবে, সেখান থেকে তোমাদের উত্তর দিতে হবে 3টা। প্রতিটা প্রশ্নের মান হবে 5, এবং 3টা প্রশ্নের উত্তর লিখলে তুমি মার্কস পাবা 15। 3 5 15। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে উপরের যে ক খ দুইটা বিভাগ আছে, এইখানে কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। এখানে কোনো অল্টারনেটিভ নাই, এইখানে কোনো অল্টারনেটিভ নাই। তোমাদেরকে কিন্তু যে কয়টা আসবে সেই কয়টারই অ্যান্সার করা লাগবে। সো এই জায়গাটা আবার, এই জায়গাটা যদি তোমরা ভালো করো তাহলে তোমাদের টোটাল রেজাল্ট কিন্তু ভালো আসবে, এবং এখান থেকে মার্কস তোলাটাও বেশ ইজি। এখানে মার্কস কোনো টিচারের পক্ষে সঠিক হলে কাটা সম্ভব নয়। সেজন্য আমি তোমাদেরকে নির্দেশনা দেব যে তোমরা তোমাদের যে অনুসন্ধানী পাঠ বই রয়েছে, সংশ্লিষ্ট যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো খুব সুন্দর করে লাইন বাই লাইন তোমরা এমসিকিউ, এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একবারে পড়ে ফেলবা। তাহলে এখান থেকে তোমরা বেশ ভালো একটা মার্কস গেইন করতে পারবা। এরপরে আমরা আসি, দেখো এখানে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ যেভাবে সৃজনশীল প্রশ্ন হয়, উপরে একটা উদ্দীপক দেয়া থাকে, সেই অনুযায়ী ক খ গ ঘ 4টা প্রশ্ন থাকে, কিন্তু এইখানে তোমাদের 4টা প্রশ্ন কিন্তু থাকবে না। এখানে থাকবে ক আর খ 2টা প্রশ্ন থাকবে। ক এবং খ 2টা প্রশ্ন থাকবে। এই যে দেখো, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। টোটাল তোমার 7টা প্রশ্ন দেয়া থাকবে, তার ভিতরে উত্তর করতে হবে 5টা। প্রতিটা প্রশ্নের 4 4 করে, একটা দাগে তুমি 8 মার্ক পাবা, 5 8টা 40, এভাবে করে টোটাল তোমার মার্ক দাঁড়ায় 100। অর্থাৎ 100 মার্কের অ্যান্সার তোমাকে করতে হবে। এখন কথা হলো, এই 100 মার্কের অ্যান্সার করলে কিন্তু তোমার রেজাল্ট শিটে 100 মার্ক যোগ হবে না। 100 মার্কের উপরে 70% করতে হবে। কেউ যদি 100তে 100 পায়, তার পরীক্ষার রেজাল্টে তার বিপরীতে জমা হবে 70 মার্ক, অর্থাৎ 70% করে নিতে হবে। এই যে সামষ্টিক মূল্যায়নে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে 70-এর মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে, অর্থাৎ 70% যোগ হবে এখান থেকে। আর ওই যে শিক্ষণকালীন মূল্যায়ন আছে, ওখান থেকে কিন্তু তোমাদের 30% যোগ হবে, টোটাল 100% মার্কস। এরপরে আমরা এখানে এর সাথে কিভাবে প্রশ্ন হবে সেই বিষয়ে একটা ধারণা কিন্তু তোমাদের এখানে অলরেডি দেয়া আছে। এটি একটি নমুনা প্রশ্ন, বিজ্ঞানের জন্য কিভাবে প্রশ্ন করতে হবে। সময় 3 ঘন্টা, এখানে তোমরা সময় পাবা 3 ঘন্টা। এখানে দেখো ক বিভাগ নৈর্গতিক অংশ বা এমসিকিউ, এখানে টোটাল তোমাদের
10টা 10টা এমসিকিউ থাকবে, সেগুলো কিন্তু তোমাদেরকে খাতায় লিখতে হবে। এই যে দেখো, সঠিক উত্তরটি খাতায় লিখো। অর্থাৎ তোমাদের যে খাতা দেয়া থাকবে, উত্তরপত্র দেয়া থাকবে, সেই উত্তরপত্রে তোমাদের এই সঠিক উত্তরটি নাম্বার সহ, একের গ নাম্বার হলে বা ঘ নাম্বার হলে বা ক নাম্বার হলে যেটা হবে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। আগে যেভাবে আমরা এমসিকিউ এর জন্য যে উত্তরপত্র ছিল সেটা এখন তোমাদেরকে দেয়া হবে না, তোমাদেরকে সরাসরি 1 নাম্বার দিয়ে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে 1 নাম্বার দিয়ে উত্তর যেটা সেটা লিখতে হবে। এই যে এখানে পূর্ণমান 25, প্রতিটি প্রশ্নের মান 1, সঠিক উত্তরটি খাতায় লিখো। অর্থাৎ তোমাদেরকে খাতায় এগুলো লিখতে হবে। এইভাবে 15টা এমসিকিউ এখানে তোমরা পাবা, যে এখানে 15টা এমসিকিউ এক্সাম্পল হিসাবে দিয়েছে। সঠিক উত্তরটাই তোমাদেরকে খাতায় লিখতে হবে। এরপরে এক কথায় উত্তর, বংশগতির মৌলিক একক কি, কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে, যে সকল ভাইরাসের ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহক কে। এক কথায় উত্তর, একটা ওয়ার্ড লিখলেই যেন উত্তর হয়ে যায় এরকম 10টা প্রশ্ন থাকবে। তোমাদেরকে জাস্ট উত্তরটা লিখতে হবে। এগুলো লিখতে খুব একটা সময় লাগে না, কিন্তু সমস্যা হচ্ছে এখানে অনেক কিছু আসবে যেগুলো তোমাদের অজানা, আর যেহেতু অল্টারনেটিভ কোনো কোশ্চেন নেই, সো তোমরা কিন্তু এই ক্ষেত্রে অ্যান্সার দেওয়াটা তোমাদের জন্য টাফ হয়ে যাবে। যেন এটা কঠিন না হয় সেজন্য তোমাদেরকে কিন্তু একটা কাজ করতে হবে। তোমাদের প্রতিটা অনুসন্ধানী পাঠ বইয়ের যে অধ্যায়গুলো আছে এই সিলেবাসে, প্রতিটা অধ্যায়ের প্রতিটা লাইন মার্কার পেন দিয়ে দাগায়ে দাগায়ে তোমরা এটা পড়বা, এমসিকিউ আকারে পড়বা, ব্রিফ কোশ্চেন আকারে পড়বা, এক কথায় উত্তর আকারে পড়বা। অর্থাৎ বারবার তোমরা অধ্যায়গুলো রিডিং পড়বা, তাহলে তোমাদের এই যে ক খ এই দুইটা বিভাগের উত্তর, ক বিভাগের উত্তর তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। এরপরে আমরা আসি খ বিভাগে কিভাবে প্রশ্নের কাঠামো সাজানো হয়েছে সেটা দেখি। এখানে দেখো, খ বিভাগে পূর্ণমান 20, 10টা প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2-3 লাইনের ভিতরে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। যেমন একটা নমুনা প্রশ্ন, কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল। এটা তোমরা কি করবা, 2-3 লাইনে তোমাদেরকে লিখে ফেলতে হবে। হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রী শরীর সামনের দিকে হেলে পড়ে কেন, ব্যাখ্যা করো। ওই যে নিউটনের প্রথম সূত্র অনুসারে জড়তার সূত্র, এখানে তোমরা জড়তার ওই ব্যাখ্যাটা দিয়ে দিবা 2-3 লাইনের ভিতরে। রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণু স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না কেন, 2-3 লাইনের ভিতরে এই অ্যান্সার গুলো তোমাদেরকে দিতে হবে, করতে হবে। বেশি লেখার দরকার নাই, 3-4 লাইনের ভিতরে লিখতে পারলেই হয়ে যাবে। 3-4 লাইন তাও বেশি হয়ে যায়। এভাবে তোমাদের খ বিভাগ অ্যান্সার করা লাগবে। এবার আমি আসি গ বিভাগ, দৃশ্যপটবিহীন। সরাসরি তোমাদের কিছু ব্রড কোশ্চেন করা থাকবে, সেই ব্রড কোশ্চেনের অ্যান্সার গুলো তোমাদের এখানে করা লাগবে। দেখো এখানে কেমন ভাবে ব্রড কোশ্চেন আসবে। ক্যালোরিমিতির মূলনীতি উল্লেখ করব, চিত্রসহ বিজ্ঞানী জুলের পরীক্ষা ও ফলাফল বর্ণনা করো। 2 নম্বরে বোরের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি। অর্থাৎ এইভাবে তোমাদের টোটাল 5টা প্রশ্ন ব্রড কোশ্চেন আসবে। এই 5টার ভিতরে তোমাদেরকে 3টা অ্যান্সার দিতে হবে। 3টা অ্যান্সার দিলে তুমি সেখানে 15 মার্কের অ্যান্সার দিতে পারলে। এরপর ঘ বিভাগ, দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে তোমাদেরকে উদ্দীপক দেয়া থাকবে, সেই উদ্দীপক অনুসারে 2টা করে কোশ্চেন থাকবে। এই যে উপরে উদ্দীপক, এখানে 2টা করে কোশ্চেন, প্রতিটা কোশ্চেনে মার্ক হচ্ছে 4। এই যে দেখো 4, তাহলে 2টা কোশ্চেনে মার্ক টোটাল 8। অর্থাৎ একটা প্রশ্নে
তুমি একটা প্রশ্ন একটা দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তর দিতে পারলে 8 মার্ক পাবা। এভাবে তোমাদের 7টা প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে, যার ভিতর থেকে 5টার উত্তর দিতে হবে, 5 8 40, তাহলে টোটাল 100 মার্ক। এভাবে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে নিচে উত্তরগুলো দেয়া আছে, তোমাদেরকে আমি পুনরায় বলে রাখি যে আমার অনলাইন ব্যাচ আছে। তোমরা যদি কেউ অনলাইনে ব্যাচ করতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর তোমাদের প্রতিটা অধ্যায় ভিত্তিক আমার কাছে সৃজনশীল দৃশ্যপট বিহীন দৃশ্যপট নির্ভর প্রশ্নের সেট আছে, এমসিকিউ এর প্রশ্নের সেট আছে, শর্ট কোশ্চেনের সেট আছে, এক কথায় উত্তর এরকম ধরনের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্নের কিন্তু আমার কাছে সেট আছে। যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, ইনবক্স করবা, এবং এটা কিন্তু অবশ্যই শর্ত প্রযোজ্য। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবা, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। খোদা হাফেজ।